পিশাচ ইনুস উনি বললেন যে আমি রিসেট বাটন চাপ দিয়েছি, সমস্ত ইতিহাস মুছে গেছে। আজকে ফুল দেওয়া হলো সন্ত্রাস, আর যারা রাস্তায় জবাই করে হত্যা করে ঝুলিয়ে রাখে, যারা কোটি কোটি টাকা চাঁদা আদায় করে, তারা আসলে শান্তিকামী। ৭৫-এ ১৫ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ভিতর দিয়ে এই জিয়াউর রহমান যে রাজাকারের প্রতিষ্ঠা দিয়েছেন, তার তো পুনর্বাসন এরপর থেকে হচ্ছে। এবং আমি শুধু জিয়াউর রহমানের কথা বলবো না, গত ১৭ বছরে আওয়ামী লীগ কি পরিমাণ রাজাকারকে প্রতিষ্ঠা দিয়েছে। আজকে বিএনপি যারা জামাতের ঘনিষ্ঠ মিত্র, দীর্ঘ বছর ধরে ৩ দশকেরও বেশি সময় ধরে, ১-২-৩ দশক, ৩ দশকেরও ৩.৫ দশক ধরে যারা জামাতের ঘনিষ্ঠ মিত্র, তাদের মহাসচিব বলছেন যে ৭১-এর পরাজিত শক্তিদের আস্ফালনের কথা। তিনি যখন এই কথা বলেন তখন তো এই যে কথাগুলো বললাম, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ না, কিন্তু জয় বাংলা স্লোগান যে দেওয়ায় জেলে যেতে হচ্ছে, রিমান্ডে যেতে হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, এটা কি স্ববিরোধী অবস্থান হয়ে গেল কিনা? অশেষ ধন্যবাদ বিপুল, আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার বিজ্ঞ আলোচক সহ আলোচকদের স্বাগত জানাচ্ছি। আসলে শামসুর রহমানের সেই কবিতা দিয়ে শুরু করতে হয়, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বা হুমায়ুন আজাদ লিখেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আমি যখন এদের এই কর্মকাণ্ড দেখি, আমার মনে হয় যে বাংলাদেশ একটি রঙ্গমঞ্চ, রাজনৈতিক রঙ্গমঞ্চ। এখানে যিনি ক্ষমতায় যান না কেন, তিনি ইতিহাসকে আলাদা করে লিখতে চান এবং লেখার চেষ্টা করেন। আমি কাউকে বাদ দিচ্ছি না। এই যে পিশাচ, যাকে আমি পিশাচ বলি, পিশাচ ইনুস উনি বললেন যে আমি রিসেট বাটন চাপ দিয়েছি, সমস্ত ইতিহাস মুছে গেছে। আজকে ক্ষমতায় এসছেন আমারই প্রজন্মের একজন, তারেক জিয়া। তিনি বললেন যে শেখ মুজিবের একটি বিশাল সুযোগ ছিল স্বাধীনতা ঘোষণা করার, তিনি সেটা করলেন না, তিনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন। কি চমৎকারভাবে বলে দেওয়া যায়, কি চমৎকারভাবে নতুন করে ইতিহাস লেখা যায়। আসলে এর থেকে চমৎকার কথা একজন পাগলও বলবে না, কিন্তু আজকে আমরা সেগুলো শুনছি। আজকে ফুল দেওয়া হলো সন্ত্রাস, আর যারা রাস্তায় জবাই করে হত্যা করে ঝুলিয়ে রাখে, যারা কোটি কোটি টাকা চাঁদা আদায় করে, তারা আসলে শান্তিকামী। কিন্তু তারেক জিয়া যদি এখান থেকে শিক্ষা না নেন, দেখুন, রিসেট বাটন চাপ দিয়ে ইতিহাসকে মুছে দেওয়া যায় না। এটা 18 মাসের অন্ধকারে এই পিশাচ বুঝেছেন বলেই তিনি ক্ষমতা ছেড়েছেন। অতএব আজকে যেভাবেই রেটরিক তৈরি করা হোক না কেন, এই রেটরিক টিকবে না, এই রেটরিক টিকা সম্ভব নয়। তবে আপনার যে শিরোনাম, এই শিরোনামটি অত্যন্ত চমৎকার, এবং এ নিয়ে আমি আমার সারা জীবন লেখালেখি করছি। আমার 3য় কবিতার বইয়ের নাম শকুনেরা ভালো আছে, 95-এ বেরিয়েছিল। সেখানকার একটি কবিতা শকুনেরা ভালো আছে, এই কবিতাটি বেশ কয়েকটা ভাষায় অনুবাদ হয়েছে, এবং পোল্যান্ডে এই পুরো কবিতা নিয়ে একটা দীর্ঘ প্রবন্ধ লেখা হয়েছে। পোলিশ কবিরা বলতে চাচ্ছেন যে শকুন শুধু বাংলাদেশে নয়, আমাদের দেশগুলিতেও আছে। সেই আলোচনায় আমি যাব না। সেখানে একটু কথা, আমি শেষ লাইনটা ছিল, চোখ ঘোরালেই এখন শকুন দেখি। আগে 2-1টা শকুন দেখতাম, এখন প্রচুর শকুন। শকুনের বাচ্চা কাচ্চা এত বেশি হয়ে গেছে, এর জন্য কিন্তু আমরাও দায়ী। আমি একজন শহীদের সন্তান। আমি যদি রাজাকারদের সাথে উঠা বসা করি, রাজাকারদের সাথে বন্ধুত্ব করি, আমি স্পষ্টভাবে বলি, আমি আমার জীবনে কখনো পাকিস্তানি কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি। যদি ভুলক্রমেও কোনো প্রোডাক্ট আমার বাড়িতে চলে আসে, আমি সেটা ফেরত দিয়ে দিই। উদাহরণ দিচ্ছি, একদিন এখানকার এক গ্রোসারি থেকে আমি চাল কিনে আনছি। আমার স্ত্রী দেখে বললেন এটা তো পাকিস্তানি।
আমি এটা ফেরত দাও, ফেলে দাও। বললো না, ফেরত দিয়ে আসো। তো আমি নিয়ে গেলাম। তো যখন আমি চালটা ফেরত দিলাম, ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন যে এটা ফেরত দিলেন কেন ভাই, এটা একই জিনিস নিলেন। আমি দেখেন, ওইটা পাকিস্তানি, এটা বাংলাদেশি, আমি পাকিস্তানি প্রোডাক্ট ব্যবহার করি না। উনি বললেন আপনার মতো যদি সবাই হতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। আমরা রাজাকারের টেলিভিশনে যাব, আমরা রাজাকারের পত্রিকায় লিখব, রাজাকারের হাত থেকে পুরস্কার নেব, রাজাকারকে বাংলা একাডেমির প্রধান করব। তাহলে আমরা চাই কি? রাজাকাররাই তো সবসময় আলোচনার শীর্ষে থাকবে। ৭৫-এ 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ভিতর দিয়ে এই জিয়াউর রহমান যে রাজাকারের প্রতিষ্ঠা দিয়েছেন, তার তো পুনর্বাসন এরপর থেকে হচ্ছে। এবং আমি শুধু জিয়াউর রহমানের কথা বলবো না, গত 17 বছরে আওয়ামী লীগ কি পরিমাণ রাজাকারকে প্রতিষ্ঠা দিয়েছে। আমি দল করি না বলে এই কথা আমি বলতে পারি। অর্থ বিত্ত দিয়ে বিভিন্ন জায়গায় পদায়ন। আওয়ামী লীগের লুঙ্গির নিচে বলা হয় আমার লুঙ্গির নিচে কেউ আসতে পারে যদি আমি তাকে না জায়গা দেই। ফলত এর জন্য আমরাও সমপরিমাণে দায়ী। আপনি যখন প্রসঙ্গটা তুললেন, মিস্টার আখতারুজ্জামান, প্রফেসর আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, লাস্ট শুক্রবার মানে ঈদের আগের দিন শুক্রবার, বাংলাদেশে ঈদের আগের দিন শুক্রবারে জুমার নামাজ পর মব করেছিল মসজিদে। হাসনাত আবদুল্লাহ এমপি হয়ে গেল। হাসনাত আবদুল্লাহ সে মব করে ইয়েকে বলছে, ভিসিকে বলছে আপনি তো আমাকে জঙ্গি বলেছিলেন স্যার। তখন উনি জবাব দিচ্ছিল, উনি খুব স্বাভাবিকভাবে মবাররা তার সঙ্গে, তিনি বলছিল তুমি তো আমার সঙ্গেই ছিল নাকি। এরপরে সে একটু ব্যাকফুটে গেল। তিনি যখন জঙ্গি চিনতে পারলেন, ছাত্রলীগ চিনতে পারলেন। আপনার এই কথার প্রেক্ষিতে আপনি যখন কথাটা তুললেন, আমি আরেকটু পিছনে যাব। আখতারুজ্জামান কি আসলেই একজন যোগ্য ভিসি ছিলেন? সেটা সেটা আমি এই কথাটা যাবই। এই অযোগ্যদের প্রতিটা সেক্টরের প্রধান করে আজকে আমাদের এই অবস্থা। আখতারুজ্জামান যদি যোগ্য ভিসি থাকতেন, তাহলে সে যদি সন্ত্রাসী হয় তাকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০০-র উপরে ছাত্র বহিষ্কৃত আওয়ামী লীগের, ছাত্রলীগের। ১ লক্ষের উপরে ছাত্রলীগের ছাত্রদের হাজতে রাখা হয়েছে। এবং এ পর্যন্ত যাদের ১২-১৩ বছর বয়স, তাদের ১৭-১৮ বছর বয়স দেখিয়ে ছাত্রলীগের করে জেলে রাখা হয়েছে। ফলত হ্যাঁ, ওই জায়গাটিতে যদি আমরা সত্যিকারে সৎ থাকতাম, সৎ মানুষদের পদায়ন করতাম। এবং এই বিভিন্ন সময় তো দেখেছি একজন পুলিশের চাকরি করতেও ১২-১৪ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। কেন? এবং যে দুর্নীতি হয়েছে, দেখুন শেখ হাসিনার আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এ পরিমাণ উন্নয়ন আমি বলেছি। একজন বলেছেন যে তারেক জিয়াকে আমি 10 বছর সময় দিলাম আর একটা পদ্মা সেতু করতে। আমি বলছি না, 100 বছর সময়ও কেউ করতে পারবে না, 100 বছরে করতে পারবে না। কারণ কি? বহির্বিশ্বের চাপ রয়েছে এবং আমাদের অর্থনৈতিক যে দৈন্যদশা, দুটোই একসাথে জড়িত। বহির্বিশ্ব দেখুন, আজকে আমরা নাকে খত দিচ্ছি, দাসখত দিয়েছি আমেরিকার কাছে, যে আমাদের যদি গ্যাসও কিনতে হয় তার কাছে যে বলতে হয় যে আমরা কি গ্যাস কিনতে পারবো। 2 দিন পরে আমাদের বলতে হবে যে আমরা কি আসলে স্কুলে যেতে পারবো। ফলত এর জন্য আমরাও দায়ী। এই দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের বসে চিন্তা করতে হবে যে কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং আমরা কি কি ভুল করেছি। সেই ভুল থেকে সংশোধন না করলে অনন্তকাল এভাবে চলতে থাকবে, আমরা এর থেকে বেরোতে পারবো না। ধন্যবাদ।